হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের পুজো অন্যবারের মতো না হলেও এবারেও নিশ্চয়ই খুব একটা খারাপ কাটেনি, আর তোমরা নিশ্চয়ই সকলে সুস্থ আছো। তো আজকে আবার নতুন পড়া নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের বইতে লেসন 10-এ যে কবিতাটি রয়েছে তা ইকোয়িং গ্রিন রিটেন বাই উইলিয়াম ব্লেক, সেটি আমি পড়াবো। তো সেটাই আজকে আমরা পড়ব। দ্য ইকোয়িং গ্রিন রিটেন বাই উইলিয়াম ব্লেক, পেজ নাম্বার 98। প্লিজ ওপেন ইউর বুক। William Blake was one of the pioneers of English Romantic poetry. Besides being a poet, he was also a painter, an engraver, and also printmaker. উইলিয়াম ব্লেক তিনি একজন ইংরাজি সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন এবং কবিতা লেখার পাশাপাশি তিনি খুব ভালো ছবি আঁকতেন, পেন্টার ছিলেন, একজন এনগ্রেভার মানে তিনি স্থাপত্য, ভাস্কর্য এই সমস্ত কাজের সাথেও তিনি সংযুক্ত ছিলেন এবং ছিলেন তিনি প্রিন্ট মেকার। বাই প্রফেশন তিনি মুদ্রণ যন্ত্রের যে কার্যাবলী সেই সবকিছুর সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন। হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1757 in London, England. In his childhood days, he was quite far away of formal education. তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানো সকলেই, যে ছোটবেলায় বিদ্যালয়ের পড়াশোনা তিনি একদম পছন্দ করতেন না এবং সেই জন্যই বাড়িতে শিক্ষক মহাশয় রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। উইলিয়াম ব্লেকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এইরকম ছিল। In his childhood days, he was basically educated by his mother. He learned languages from his mother, and later he was deeply attracted by the book the Bible. Bible is a religious scripture of Christianity. খ্রিস্ট ধর্মের যে ধর্মগ্রন্থ তার নাম বাইবেল, আশা করি তোমরা জানো, এবং মূলত খ্রিস্ট ধর্মের প্রবক্তা জেসাস ক্রাইস্ট, তার জীবন, তার কার্যাবলী এবং তার ধর্ম প্রচার, সেই আনুষঙ্গিক বিভিন্ন গল্প, তার বাণী, তার উপদেশ, এই সমস্তই বাইবেল তাতে লিখিত রয়েছে এবং সেই বাইবেলের দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েন। কার কথা বলছি আমরা? না, উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ম্যারিড আ লেডি নেমড ক্যাথরিন Boucher, and the lady was totally uneducated, but Blake educated her by own self, and the latter, the lady, helped Blake in his printing profession. Blake wrote a lot of books. Among them, some are very important and popular. Those are the Songs of Innocence and the Songs of Experience, The Marriage of Heaven and Hell, The Four Joas, Jerusalem, Milton, etc. And Blake was deeply moved by a historical event. French Revolution happened in 1789. ফরাসি বিপ্লব, তোমরা হয়তো ফরাসি বিপ্লবের কথা এখনো ইতিহাস বইতে পড়োনি, কিন্তু পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব। সেই ঘটনার দ্বারা উইলিয়াম ব্লেক ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং সেই সময় ফ্রান্সে, ফরাসি মানে ফ্রান্স, ইউরোপ মহাদেশের অন্যতম একটি দেশ ফ্রান্স, সেই সময় ফ্রান্সের রাজা ছিলেন, দ্য কিং ওয়াজ লুই দ্য 16 অ্যান্ড দ্য কুইন ওয়াজ মেরি আতোয়ানেট, এবং রাজা এবং রানী ভীষণ অত্যাচারী ছিলেন এবং তাদের অত্যাচারের জন্য এবং সেই সময় ফ্রান্সের সমস্ত সুযোগ সুবিধা পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয়, যারা অভিজাত, এদের অধীনে ছিল এবং কৃষক শ্রমিকদের অবস্থা ভীষণই শোচনীয় ছিল।
তারা অর্থনৈতিকভাবে ভীষণ পিছিয়ে পড়া ছিল, এবং এরকম একটা সময় যখন ফরাসি বিপ্লব হচ্ছে তখন ফ্রান্সে দুর্ভিক্ষ হয়, মানুষ খেতে পাচ্ছে না। তো মানুষ খেতে না পেয়ে যখন দরিদ্র কৃষক শ্রমিক শ্রেণীর মানুষ রানীর কাছে দরবার করছে যে আমরা খেতে পাচ্ছি না, আপনি কিছু করুন, তখন রানী বলছে, ও আচ্ছা, তোমরা রুটি বা ভাত ব্রেড খেতে পাচ্ছ না, ঠিক আছে তোমরা কেক খাও। মানে রানীর অবস্থানটা এমনই একটা জায়গায় যে যাদের কাছে রুটি বা যেটা আমরা খাই আমাদের বেসিক যে ফুড ভাত, এই খাবারটা জোগাড় করাই ভীষণ কষ্টের, তাদের কাছে কেকটা যে কতটা বিলাসিতা সেই বোধটা রানীর নেই। তো এইরকম একটা কন্ডিশনে 1789-এ ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে। And this movement influenced the poet William Blake too much. And before the revolution, Blake wrote down his book, The Songs of Innocence, and after the revolution, Blake wrote down a book, The Songs of Experience. And both these books are the collection of several poems. অনেকগুলো কবিতার সংকলন এই বইটি, যেটি পরবর্তীকালে মানে একসঙ্গে প্রকাশিত হয়, সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। এই সংস অফ ইনোসেন্স ব্লেক লিখেছিলেন ফরাসি বিপ্লবের পূর্বে, এবং সংস অফ এক্সপিরিয়েন্স উনি লিখেছিলেন ফরাসি বিপ্লবের পরে। অ্যান্ড দিস পোয়েম, দ্য ইকুইন গ্রিন, ইজ টেকেন ফ্রম দ্য বুক দ্য সংস অফ ইনোসেন্স, রিটেন before the French Revolution in the year 1789. তোমাদের আমি ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স এই দুটো বিষয় কি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স are the two stages of human life, not only human life but animal life also. Innocence and experience মানুষ বা যে কোনো প্রাণীর জীবনের দুটো স্টেজ। In our childhood days, we know little. We have little experience of life. At that time, we are innocent. We call in such way the babies are innocent. আমাদের ছোটবেলায় আমাদের কি হয়, আমাদের জীবনের অভিজ্ঞতা অনেক কম থাকে। বড়রা যতটা সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করে, যতটা গভীর বিষয় তাদের ভাবনা চিন্তা করতে হয়, ছোটদের তো সেরকম হয় না। তো ছোটবেলায় আমাদের লাইফটা থাকে, উই আর ইন দ্য স্টেজ অফ ইনোসেন্স। বাট when people grows up, he has to confront the various problems of life. At that time, gradually he becomes experienced. In such way, all the positive aspects of life, such as happiness, enjoyment, merrymaking, mercy, pity, peace, love, all these are related to innocence. একটা বাচ্চা সে যখন ছোট থাকে, ধরো তোমরাই, all you are in a stage of innocent now. কেন? তোমাদের জীবনের, তোমাদের এখন বয়স কম, আমি ভালো, আমি তোমাদের থেকে বড়, তোমাদের থেকে জীবনটা আমি অনেক বেশি দিন দেখেছি, বা তোমাদের বাবা মা দাদু দিদা কাকু কাকিমা জেঠি জেঠিমা তারা জীবনটা আরো অনেক বেশি দিন দেখেছেন, জীবন সম্পর্কে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা অনেক বেশি জানেন বোঝেন, তোমরা তো সেগুলো জানো না। দেন ইউ আর ইন আ স্টেজ অফ ইনোসেন্স। তোমাদের মধ্যে এখন উচ্ছলতা, আনন্দ, ভালো লাগা, এই সবগুলো জিনিস অনেক বেশি। তোমাকে ভাবতে হয় না যে তোমার বাড়িতে আজকে কি রান্না হবে, সেই বাজার দোকানগুলো কিভাবে হবে, সেইটা করার জন্য যে টাকা পয়সা লাগবে সেগুলো কোত্থেকে আসবে, এই যে জীবনের জটিল বিষয়গুলো, এগুলো তোমাকে ভাবতে হয় না। তো তুমি একটা ইনোসেন্ট অবস্থায় রয়েছো। উইলিয়াম ব্লেক এই যে ইনোসেন্সের যে নেচার, কি কি বললাম আমি, জয়ফুলনেস, হ্যাপিনেস, এনজয়মেন্ট, মেরি মেকিং, পিস, শান্তি, মার্সি, ক্ষমা, যে এই সমস্ত অল দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ লাইফ, এই বিষয়গুলোর ওপরে কবিতা লিখেছিলেন ফরাসি বিপ্লবের পূর্বে।
এরপর ফরাসি বিপ্লব আসে। বিপ্লব তো আর খুব সহজ বিষয় নয়, তাতে অনেক হানাহানি, মারামারি, কাটাকাটি। ফরাসি বিপ্লবে তোমরা বড় হয়ে ইতিহাসে পড়বে যে ফ্রান্সে বাস্তিল দুর্গ নামে একটি দুর্গ ছিল, সেই দুর্গের পতন হয়, বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। এবং সেই যে বিপ্লবের সময়কার, বিপ্লব তো একদিনে হয় না, একটা দীর্ঘ সময় ধরে বিষয়টা ঘটেছিল, সেই যে সময়কার পরিস্থিতি, সেটা মানুষের জীবনে যে সমস্ত দুঃখ, ব্যথা, বেদনা, স্যাডনেস, আনহ্যাপিনেস, অ্যাঙ্গার, এই সমস্ত যে নেগেটিভ অ্যাসপেক্টস গুলো নিয়ে এসেছিল, নেগেটিভ মানে সেটা শুধুই নেগেটিভ নয়, তার মধ্যে দিয়ে হয়তো ভবিষ্যতের কোনো একটা পজিটিভিটি আমরা খুঁজে পেতে পারি বা নিশ্চিত ভাবেই পাই। কিন্তু তাৎক্ষণিক ভাবেও যে একটা বিপ্লবের যে অভিজ্ঞতাপূর্ণ যে জীবন, সেই সব কিছু ফিল করার পর উইলিয়াম ব্লেক পরবর্তীকালে সংস অফ এক্সপিরিয়েন্স লেখেন। দ্যাট মিনস দ্য negative aspects of lives such as weariness, unhappiness, sadness, anger, all these are related to experience. Okay? আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যে এই কবিতাটা, দ্য ইকোয়িং গ্রিন, the poem is taken from the book The Songs of Innocence, written by William Blake. And Blake died in the year 1827 at the age of 69 in London, England. And in this poem, there we find 3 stanzas, and each stanzas containing 10 lines, and there are basically 2 aspects in this poem. This poem is the example of romantic poetry. And what is romanticism in poetry? The love of nature, the love of truth, the love of beauty, nature. প্রকৃতি আমাদের কাছে ভীষণ সুন্দর। প্রকৃতি বলতে আমরা কি বুঝি? নদী, নালা, পাহাড়, পর্বত, গাছ গাছালি, এই সব কিছু, পাখি, পশু পাখি, এই সব কিছু নিয়ে প্রকৃতি। প্রকৃতি তো ভীষণ সুন্দর। এই যে সুন্দর, লাভ অফ, যা সুন্দর তাকেই আমরা ভালোবাসি। আমরা সবাই কি, যে প্রকৃতির ধরো একটা ফুল ফুটেছে, ফুলের যে সৌন্দর্য, সেটা আমরা পছন্দ করি, সেটা আমরা ভালোবাসি। এই যে লাভ অফ নেচার, লাভ অফ বিউটি, all these are related to romanticism in literature as well as in poetry. And the echoing green is the example of romantic poetry and related to the happiness, joyfulness of life. And in another aspect, in this poem, we find the symbolic representation of both life and death. এবং এই কবিতাটি যে রাইমিং স্কিমে লেখা হয়েছে, রাইমিং স্কিম বিষয়টা আমি তোমাদের একটু পরে আলোচনা করছি। রাইমিং স্কিমে লেখা হয়েছে সেটা হচ্ছে AABBCCDDE, সেটা আমি একটু বাদে যখন কবিতাটা আমি রিড আউট করব তখন আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দেবো। And now come to the basic theme of the poem. This is the example of a very simple poem. In this poem, we find a beautiful scenario, a beautiful landscape of a village life. There you see a picture in your book, this picture, and in this picture, you see that this is the picture of a village, and there is a village playground. Some children are playing. Most probably they are playing football, and some old people, old men are sitting just beside the playground behind a big tree, and they are talking among themselves. In this picture, we see that, and there are some trees, some house just far away of the village. So, if we come to the story of the poem, we see that some old men are remembering their childhood days sitting by a playground when they were watching the playing, merrymaking, enjoyment of some children. And
in the very next stanza of the poem, we see that when sun descends, with the setting of the sun, the children are returning to their house, to the laps of their mother. খেলা শেষের পর যখন সূর্য অস্ত যাচ্ছে, বাচ্চারা সবাই তার মায়ের কাছে ফিরে যাচ্ছে। ঠিক যেমন ভাবেই আমরা এখন এই পৃথিবীতে আছি, আমরা আমাদের জীবন যাপন করছি, আমরা কখনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, আনন্দ, অনুভূতি বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন কাটাচ্ছি। একটা সময় যদি মনে করো যে আমরা we are now playing in the lap of mother nature, যে এই মাদার নেচারকে তো মা বলা হয়, প্রকৃতি মা বলি আমরা। তো এই পৃথিবীর বুকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি, আমরা হাসি, মজা, আনন্দ সবকিছুর মধ্যে দিয়ে। কিন্তু একটা সময় when the sun descends, যখন আমাদের প্রত্যেকটা মানুষ তো ম্যান ইজ মর্টাল, তো যখন আমাদের জীবন শেষ হয়ে যাবে তখন আবার আমাদের এই প্রকৃতি মায়ের কোলেই ফিরে যেতে হবে। ঠিক সেভাবেই যখন সূর্য অস্ত যাচ্ছে, বাচ্চারা তার মায়ের কোলে যেরকম ভাবে ফিরে যাচ্ছে, ঠিক সেরকম ভাবেই আমাদেরও ফিরে যেতে হবে। এই যে বেসিক থিমটা, এটাই এই কবিতায় বলা হয়েছে। And now come to the title of the poem. And the title here is really very interesting. What is the title of the poem? The Echoing Dream. Echo. Do you know the word echo? I think some of you have definitely know the meaning of the word echo. তোমরা তো এখন সবাই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা দেখেছো নিশ্চয়ই স্মার্টফোনে যদি আমরা কোনো অডিও রেকর্ডিং করি বা কোনো ভিডিও রেকর্ডিং করি, সেখানে বিভিন্ন সাউন্ড এফেক্ট দেওয়া যায়। সেরকমই একটা সাউন্ড এফেক্ট হচ্ছে ইকো। নিশ্চয়ই তোমরা শুনেছো, বা অনেক সময় আমরা বলি, কথা বলতে বলতে দেখছি তো সাউন্ডটা ইকো হচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইকো? Scientifically, the word echo means a sound or sounds caused by the reflection of sound waves from a surface back to the listener. ধরো তুমি একটা বড় ঘরের মধ্যে রয়েছো, কিংবা কোনো ফাঁকা জায়গায় রয়েছো, বা ধরো কোনো পাহাড়ি উপত্যকায় রয়েছো। ধরো তুমি যখন কথা বলছো, তখন কি হয়, তুমি যে লাস্ট কথাটা বলছো সেই কথাটা ঘরের মধ্যে থাকলে দূরের দেওয়ালে, বা পাহাড়ি উপত্যকায় থাকলে দূরের পাহাড়ের গায়ে, বা ফাঁকা মাঠে থাকলে দূরের কোনো বাড়িতে, এরকম কোনো একটা সারফেসের মধ্যে লেগে আবার কথাটা তোমার কাছে ফিরে আসে। পুরো কথাটা কিন্তু তুমি শুনতে পাবে না, শুধু তোমার পুরো বলা কথার লাস্ট পোর্শনটা তুমি শুনতে পাবে। দিস সাউন্ড এফেক্ট ইজ কল্ড ইকো। ওকে, আমরা বলি না কথা ইকো হচ্ছে, মানে আমি যেটা বলছি সেটা আমি আবার শুনতে পাচ্ছি, তার কিছুটা অংশ। দ্যাট ইজ কল্ড ইকো। ইন গ্রিক মাইথোলজি, ইকো ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার। গ্রিক পুরাণ, মাইথোলজি মানে পুরাণ। আমাদের বাংলা সাহিত্যে যেরকম পুরাণ রয়েছে, ধরো এই বিভিন্ন দেবতা, দেবদেবী, এদের যেরকম পৌরাণিক চরিত্র, এরকম বলা হয় ঋষি, এরকম যেমন তোমরা পড়েছো বাংলা সাহিত্য পড়তে গিয়ে, তেমনি গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণে ইকো ইজ আ মাইথোলজিক্যাল ক্যারেক্টার। And who is this Echo? Echo is a female nymph, female god, and once Echo is attracted by Zeus. Who is Zeus? The thunder god. But Zeus was married. Zeus' wife Hera, who was the goddess of fertility, marriage, rebirth, childhood, womanhood, etc. Zeus's wife Hera was suspicious and one day caught both of them, Echo and Zeus. কি বললাম?
ইকো হচ্ছে একজন ফিমেল গড অর গডেস। ইকো জিউসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। জিউস কে ছিলেন থান্ডার গড। সবাই হচ্ছে ইকো, জিউস, হেরা, এরা সবাই হচ্ছে গ্রিক মাইথোলজির, গ্রিক পুরাণের চরিত্র। তো জিউসের ওয়াইফ হেরা, সে ভীষণ একটা, তার মধ্যে একটা সন্দেহ তৈরি হয় এবং সে একদিন হাতে নাতে জিউস এবং ইকো এদের দুজনকে ধরে ফেলে। অ্যান্ড আফটার দ্যাট হেরা বিকেম টু মাচ অ্যাংরি। হেরা cursed Echo by saying that she could only tell the last words she's listened to. হেরা ইকোকে অভিশাপ দেয়, ইকো শুধুমাত্র সেই কথাটাই বলতে পারবে যে কথা তাকে বলা হয়েছে, তার শেষ কথাটা। ইকোকে যা বলা হয়েছে, কেউ একজন ইকোকে যা বলছে, তার যে শেষ শব্দটা সেটাই সে বলতে পারবে, এর বাইরে অন্য কিছু কথা সে বলতে পারবে না। হেরা তো ইকোকে অভিশাপ দিয়ে দিল। Later Ico fell in love with Narcissus. Narcissus is another god, but she could not express his love to the Narcissus. ইকো নার্সিসাসের প্রেমে পড়ে, কিন্তু সে নার্সিসাসকে তার বক্তব্যটা, তার ভালোবাসার কথা জানাতে পারে না। কেন পারে না? কারণ সে তো কথা বলতে পারে না। সে তো শুধু সেটুকুই বলতে পারে যেটা তাকে বলা হবে, তাও পুরোটা নয়, তার শেষ পোর্শনটা। বোঝা গেল? দ্যাট মিনস echoing all the activities of our life are echoing day by day. প্রত্যেক দিন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? We are doing our regular activities one by one, এবং এইভাবেই আমাদের রোজকার জীবন চলতে থাকে। দ্যাট মিনস অল দ্য অ্যাক্টিভিটিস আর ইকোয়িং, একটার পর একটা সেগুলো হতেই থাকে প্রতিদিন একই রকম ভাবে। ঠিক আছে? ইন সেম ওয়ে, in our nature we find the 6 seasons just as summer, monsoon, autumn, winter, spring, etc. And these seasons are recycling in the same way in each and every year. That means the nature is also echoing her activities. In such way, children are playing in the playground in every afternoon, and when they become grown up, other children or their children are playing in that same playground. That means the activities are echoing also. And here in the poem, the word green symbolizes youth, vitality, vigor, happiness, etc. Green সবুজ কি? সবুজ হচ্ছে সতেজতার প্রতীক। Echoing green, that means our happiness, our enjoyment, our merrymaking, all the activities are echoing in our life or in lives by lives. জীবনের পর জীবন ধরে এগুলো ইকো হতে থাকে। সেই বিষয়টাই এই কবিতার মধ্যে দিয়ে প্রতিভাত হয়েছে। And here the old men are remembering their childhood days, sitting just beside the playground under a tree, and they are remembering their happier days. তারা সেগুলো মনে করছে, and from such perspective the title of the poem is totally justified and appropriate. Now come to the poem. I'm just reading out the poem at first, and then I will explain each and every line. The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the buds of the bush,
Sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. Till the little ones weary, no more can be merry. The sun does descend, and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest. And sports no more sing on the darkening rain. Okay? তোমাদের বলেছিলাম যে রাইমিং স্কিম বিষয়টা কি সেটা তোমাদের একটু বলবো। দেখো, ফার্স্ট স্ট্যান্জাতে the sun does arise and make happy the skies. In the first two lines of the first stanzas, two words, arise and skies, are rhyming. That means AA. In next two lines, the merry bells ring to welcome the spring. Ring spring, BB. In such way, thrush, bush, CC. Around sound, DD, scene green, E. And these are called rhyming scheme, AA, BD, CC, DD, E. And these are repeating or echoing in the next two stanzas also. Okay? Now come to the explanation of the poem. The poem is written in a pastoral setting with the appreciation of nature. The poem is told by a young child. The sun does arise and make happy the skies. In the very first stanza, here we find the picture of a sunny day. The atmosphere is quite cheerful and make happy the skies. That means there we find no cloud in the sky. The sky is not cloudy. The weather is pleasant. This is the example of a very cheerful day. The merry bells ring, bell, the church bell. In that village, there must be a church, and basically, in most of the villages in Europe, there you must find a church, and church is situated in a higher place, and church bells are ringing to say the people that now it is the time of prayer. Here also the church bell is ringing to welcome the spring. Why the bells are merry? Because they welcome the beautiful morning of the spring. And all of you know very well that the spring is the best season in our life in a country, and the bell here welcomes the days of spring. The skylark and thrush. Skylark and thrush are two remarkable spring birds. The birds usually fly high above the air. The skylark and thrush, the bird of the bush. Bird of the bush মানে skylark আর thrush তারা হচ্ছে বসন্তের পাখি, তারা মূলত আকাশের উঁচু দিয়ে উড়ে যায়। আর দ্য বার্ডস অফ দ্য বুশ মানে যে বুশ মানে ঝোপঝাড়, ঝোপঝাড়ের কাছে যে পাখি থাকে, কোন পাখি থাকে? ইউজুয়ালি দ্য পোয়েট হিয়ার টক্স অ্যাবাউট দ্য স্প্যারো। স্প্যারোর কথা মূলত উনি বলেছেন, চড়ুই পাখি। Sing louder around to the bell's cheerful sound. All the birds, just like the skylark, thrush, sparrow,
all the birds sing loudly with the joyful sounds of the bell to welcome the great season, the spring. That means, in the very first stanza, the poet here describes the beautiful scenario of a pastoral landscape, of a happiness of life, etc. While our sports shall be seen on the echoing green. কখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে? এই যে পাখিরা উড়ে যাচ্ছে, তারা গান গাইছে, চার্চ বেল রিঙ্গিং হচ্ছে, আকাশ একদম মেঘমুক্ত, সুন্দরভাবে রোদের ছটা চারিদিকে উদ্ভাসিত হচ্ছে, সবকিছু খুব সুন্দর, একটা হ্যাপিনেস, একটা জয়ফুলনেস, একটা মেরি মেকিং, এনজয়মেন্ট, অল আর ফাইন্ডিং ইন দিস পিকচার। কখন এই সমস্ত কিছু ঘটনা ঘটছে? বিকেলের দিকে। while our sports shall be seen on the echoing green. যখন children are playing in a green field of that village. বাচ্চারা খেলছে এবং নেচারটা, পরিবেশটা হচ্ছে ঠিক এইরকম। Now come to the second stanza. Old John with white hair does laugh away care. Old John. Here, John is the name of an old person with white hair. His hair becomes grey or white. Does laugh away care. He is also enjoying the scenario. He is enjoying the playing of the children. He is enjoying the beauty of nature in spring. He is enjoying the music, songs of the birds. He is enjoying the happy skies, cloudless skies, everything, enjoying the whole weather. And that's why he is laughing. Does laugh away care, laugh away excitedly, sitting under the oak. Just see the picture. Old men are sitting just under a big tree, and that is the oak tree. একটা ওক গাছের তলায় ওল্ড জন তার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে আছেন। তারা সবাই পুরো বিষয়টা এনজয় করছে, তারা সবাই হাসছে, মজা করছে। অ্যামং দ্য ওল্ড ফক, মানে আরো অনেকে, ফক, a group of people, সবাই মিলে একসাথে বসে আছে। They laugh at our play, and I have just told you that this poem is told by a child, and so the child is saying that they laugh at our play, and the child is also playing here. এবং তারা সবাই আমাদের খেলা দেখে মজা পাচ্ছে, হাসছে, হাসাহাসি করছে, এইসব করছে। And soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. And they are remembering their childhood days. The old men are remembering their earlier days of life, when they are young, when they were also playing in the playground, when some other people, maybe now they are not in this world, অন্য লোকেরা যারা হয়তো এখন আর পৃথিবীতে নেই, তারা তখন মাঠের পাশে বসে এদের খেলা দেখতো, এই সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের খেলা দেখতো, যখন তারা ছোট ছিল। সেই সব কথা তারা ভাবছে, তারা মনে করছে, এবং সেই সব কথা মনে করে তাদের আনন্দ হচ্ছে এবং তারা এনজয় করছে সিচুয়েশনটা। On the echoing green. Echoing green. Here the cycle of life, the happiness, the merriment, the enjoyment of life, of the continuous life, is describing here. Echoing green. Green is the symbolization of youth, vitality, vigor. যা কিছু তোমাদের আমি কি বললাম, ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্স, এই দুটো জিনিসের পার্থক্য বললাম কবিতাটি পড়ানোর আগেই প্রথম দিকে। তো all these activities in the very first two stanzas of the poem, all these activities are related to the innocence, the positivity of life, the happiness of life, the enjoyment of life. সেই কথাই কবি এখানে বলতে চেয়েছেন। এবং গ্রিন, গ্রিন মানে কি? এই যে সতেজতা, এই যে একটা যৌবন, এই যে একটা নবীনত্ব, এই সমস্ত বিষয়টা সেটা ইকোয়িং হচ্ছে, সেটাই বারবার ফিরে ফিরে আসছে। Now come to the last stanza. Till the little ones weary, very tired. যতক্ষণ পর্যন্ত না বাচ্চারা ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে, no more can be merry.
যখন টায়ার্ড হয়ে পড়ছে তখন আর তারা কেউ মজা করতে পারছে না। নো মোর ক্যান বি মেনি। তার আগে পর্যন্ত তারা দে আর প্লেয়িং অ্যান্ড প্লেয়িং, দে আর ইকোয়িং দেয়ার প্লেয়িং। The sun descends, the sun is about to set and the sports have an end. এবং তারপরে আস্তে আস্তে বাচ্চাদের খেলা শেষ হয়ে যাচ্ছে। The playing of the children has an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest. And now the children are returning to the laps of their mother, returning to their home. বাচ্চারা খেলা শেষে যখন সূর্য অস্ত যাচ্ছে, প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ছে, তোমরাও কি করো? তোমরাও তো মাঠে খেলতে যাও বিকালবেলা প্রতিদিন। তারপরে যখন সূর্য অস্ত যায়, সন্ধে হয়ে যায়, তখন তোমরা সবাই প্রতিদিন বাড়ি ফিরে আসো মায়ের কাছে ক্লান্ত হয়ে গিয়ে। ঠিক তেমনি এখানেও বাচ্চারা বাড়ি ফিরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দ্য ল্যাপস অফ দেয়ার মাদার। ঠিক কেমন ভাবে কারা বাড়ি ফিরে যাচ্ছে? মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার, ভাই বোন সবাই যারা খেলতে গিয়েছিল সবাই একসাথে বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক কেমন ভাবে? লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট। ঠিক যেমন ভাবে সন্ধে হয়ে গেলে বার্ডস আর রিটার্নিং টু দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসায় ফিরে যায়, ঠিক তেমন ভাবে বাচ্চারা বাড়ি ফিরে যাচ্ছে। And sports no more seen on the darkening green. এই জায়গাটায় round the laps of their mother, এইখান থেকে the poet changes the tone of his poem. কবি এখান থেকে ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে যাত্রা করলেন কবিতায়। কিভাবে? আমাদের জীবন যখন, তোমাদের যেটা বললাম এক্সপিরিয়েন্স ইনোসেন্স বোঝাতে গিয়ে, আমাদের জীবন যখন শেষ হয়ে যায় তখন কি হয়? যে আমাদের মেন আর মর্টাল, আমাদের প্রত্যেকেরই মৃত্যু ঘটে। এবং মৃত্যুতে কি হয়? বিভিন্ন ধর্মে মৃত্যুর পর আমাদের হিন্দু ধর্মে আমাদের দেহ দাহ করে দেওয়া হয়, ইসলাম বা ক্রিশ্চিয়ানিটিতে আমাদের দেহ কবরস্থিত করা হয়। অর্থাৎ দেহটা কি হয়? তো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মাদার নেচার, নেচারের কোল, কোল বলতে কি? মাটি। পৃথিবী মায়ের কোলে আমরা বিলীন হয়ে যাই মৃত্যুর পর। এখানেও কবি কবিতার যে ইনার মিনিং, কবিতার যে অন্তর্নিহিত অর্থ, তার মাধ্যমে সেই কথাটাই বলতে চেয়েছেন যে আমাদের লাইফের সমস্ত মেরি মেকিং, এনজয়মেন্ট, হ্যাপিনেস সবকিছুর শেষে আমরা প্রকৃতি মায়ের কোলে বিলীন হয়ে যায়। ঠিক যেমন ভাবে পাখিরা তাদের বাসায় ফিরে যায়। And sports no more seen. আমাদের সারা জীবন ধরে যে স্পোর্টস উই আর কন্টিনিউইং থ্রু আউট আওয়ার হোল লাইফ, যখন আমাদের জীবন শেষ হয়ে যায় তখন কি আমরা আমাদের কোনো কাজ করতে পারি? আমাদের স্পোর্টস হিয়ার রিলেটেড টু দ্য অ্যাক্টিভিটিস, অল দ্য অ্যাক্টিভিটিস অফ লাইফ করতে পারি না, আমাদের অ্যাক্টিভিটি স্টপড হয়ে যায়। তো স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন। আগের দুটো স্ট্যান্ডার্ডে আমরা কি দেখেছি? যে লাস্ট লাইনে আছে অন দ্য ইকোয়িং গ্রিন। That means here the poet describes the messages of innocence, the happiness, the activities of life. Green, the positivities are echoing there in the first two stanza. Last stanza te amra ki dekhchi? Echoing শব্দটা, the word echoing has changed into the word darkening. Darkening, the word related to experience. ডার্কনিং গ্রিন, গ্রিনটা ডার্ক হয়ে যাচ্ছে। কেন গ্রিন ডার্ক হয়ে যাচ্ছে? দুটো কারণে। একটা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে গ্রিনলিনেস, আমাদের যে মানে জীবনের অ্যাক্টিভিটি, সজীবতা, সেইটা শেষ হয়ে যাচ্ছে। এখানে ডার্কনিং কথাটা মূলত মানে তিনটে বিষয়কে রিপ্রেজেন্ট করছে। এক, দ্য চিলড্রেন আর রিটার্নিং টু দেয়ার হাউস. Number two, the word darkening also symbolizes the joy and vitality of the season summer and spring will give way to the coldness and gloominess of autumn and winter. ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইউজুয়ালি সামার, স্প্রিং ওদের কাছে ভীষণ এনজয়েবল। কেন না সেই সময় সূর্য খুব রৌদ্রোজ্জ্বল থাকে, আকাশে মেঘ কম থাকে, কিন্তু শীতকালটা ওদের কাছে ভীষণ পেনফুল।
স্নো, ফ্রস্ট, নর্থ উইন্ড, বাড়ি থেকে বেরোনো যায় না, রাস্তা বরফে ঢাকা পড়ে যায় এবং প্রচন্ড মানে একদম ছুঁচের মতন বাইরে বেরোলে নর্থ উইন্ড বা স্নো ফলিং যখন হয় সেটা একদম শরীরে ছুঁচের মতন বেঁধে, কিন্তু তারা সহজে তারা এনজয় করতে পারে না। তারা আমরা কি, আমাদের কাছে শীতকালটা অনেক বেশি কমফোর্টেবল, বাট দ্য সিনারিও ইজ টোটালি ডিফারেন্ট ইন ইউরোপ। তো সেখানে ইউরোপে স্প্রিং, সামার এই দুটো সিজন হ্যাপিনেস, এনজয়মেন্ট, মেরি মেকিং, ইউথ, ভাইটালিটি, ভিগার এই সব কিছুকে রিপ্রেজেন্ট করে। এবং অটম, উইন্টার এই সিজনগুলো ডেথ, কোল্ডনেস, গ্লুমিনেস, সোম্বার, আনহ্যাপিনেস এইসব একঘেয়ে, বোরিং এইরকম বিষয়কে রিপ্রেজেন্ট করে। তো এখানে সিজনের যে চেঞ্জটা মানে ইকোয়িং গ্রিন থেকে ডার্কনিং গ্রিন হয়ে যাচ্ছে, মানে হ্যাপি গ্রিন থেকে সেটা ডার্কনিং মানে লাইট থেকে ডার্কনেসের দিকে যাচ্ছে, সেই বিষয়টাও কবি এখানে বোঝাতে চেয়েছেন। এছাড়াও দ্য ওয়ার্ড অলসো রিপ্রেজেন্টস দ্য লসিং অফ ইউথ, ভাইটালিটি, ভিগার, স্ট্রেংথ, সিকিউরিটি অফ দ্য ওল্ড এজ পিপল অ্যাট দ্য এন্ডিং ডেজ অফ দেয়ার লাইফ। জীবনের শেষ দিনগুলোতে যখন আমাদের শেষ দিকে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয়, তখন তার মধ্যে কি আর এত নবীন যুবক এই বিষয়টা থাকে না, ক্লান্ত হয়ে পড়ে মানুষ, তার মধ্যে বার্ধক্য আসে, জরা ব্যাধি রোগ এই সমস্ততে মানুষ অনেক বেশি জবুথবু হয়ে যায়, অনেক নুয়ে পড়ে। তো সেই বিষয়টাকেই বোঝাচ্ছে যে গ্রিন বিষয়টা আর ইকো হচ্ছে না, সেটা ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে কবিতাটা আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সিম্পল। ইন দিস পোয়েম the poet here describes the scenario of a pastoral landscape. The children are playing in the field and some old men are watching their playing and they are remembering their earlier days, just sitting under a oak trees, and when the sun is about to set, just like the birds who are returning to their nest, the children are also returning to the laps of their mother. In such way, after the end of your life, we are returning to the laps of mother nature. প্রকৃতি মায়ের কোলে আমরা যেভাবে ফিরে যাই, বাচ্চারাও ঠিক বাড়ি ফিরে যাচ্ছে দিনের শেষে, খেলা শেষ হয়ে গেলে তার মায়ের কাছে। And in this poem, though this poem is taken from the book The Songs of Innocence, but in this poem we find both the facts of innocence and experience as the great poet William Blake expressed here. আশা করি কবিতাটা তোমরা বুঝেছো, কোথাও বুঝতে না পারলে আমাকে বলবে। আর অ্যাক্টিভিটিস 1, 2, 3 এটা তোমাদের হোমওয়ার্ক থাকে। আজকে এই পর্যন্তই, আবার অন্য কিছু পড়া নিয়ে আমরা আবার পরে হাজির হব।